আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য জরুরি সেবা ছাড়া সব বন্ধ। করোনায় আরও 63 মৃত্যু। 4 দিন বন্ধ থাকার পর খুলেছে মার্কেট, শপিং মল। অনেক ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। কোয়ারেন্টাইনে যেতে বিদেশ ফেরতদের অনীহা, বেগ পেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দায় বিশ্ব সম্প্রদায়ের, বললেন মার্কিন বিশেষ দূত। করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ। মিয়ানমারের সেনা শাসকদের সহিংসতা বন্ধের আহ্বান 18 দেশের রাষ্ট্রদূতদের। গুলিতে আরও 4 বিক্ষোভকারী নিহত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদে আরও থাকছে, গাজীপুর নগরীতে ছড়ানো ছিটানো আবর্জনা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিশ্রুতি ভুলেছেন জনপ্রতিনিধিরা। করোনা সংক্রমণ রোধে 14 এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া আর সবকিছুই বন্ধ থাকবে। রোববার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, লকডাউনে এক সপ্তাহ অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ থাকবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সারা দেশে গত 5 এপ্রিল থেকে শুরু হয় লকডাউন। তবে শুরু থেকেই একেবারে ঢিলেঢালা। অফিস খোলা থাকায় অফিসগামীদের যাতায়াতে ভোগান্তি নজরে আসলে খুলে দেয়া হয় গণপরিবহন। পরে ব্যবসায়ীদের দাবির মুখে খোলে মার্কেট, শপিং মল। এই যখন অবস্থা, তখন প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এ অবস্থায় কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশে এবার পরিপূর্ণ লকডাউনের দিকে যাচ্ছে সরকার। আগামী রোববার আসবে প্রজ্ঞাপন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনে বন্ধ থাকবে অফিস, মার্কেট, গণপরিবহন। শুধুমাত্র জরুরি সেবা চালু থাকবে। এর মধ্যে ওষুধের দোকান, পানি, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবার আওতায় থাকা সকল প্রতিষ্ঠান খুলবে বেঁধে দেয়া নিয়মে। 14 তারিখ থেকে আমরা 20 তারিখ পর্যন্ত এক সপ্তাহের জন্য একটা কঠোর পরিপূর্ণ কমপ্লিট লকডাউন, যেখানে মানুষজন সকলেই সহযোগিতা করবে, বাসায় থাকবেন, বাইরে যাবেন না, এবং চলাফেরা যে এগুলোতে প্রত্যেককেই সংযত আচরণ করতে হবে, এবং যে যেখানে আছে সেখানে থেকেই এই 7টি দিন যাতে করে আমরা কঠোরভাবে লকডাউনটা করতে পারি। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কঠোর লকডাউনের কথা জানান। নিয়মিত ব্রিফিংয়ে করোনা সংক্রমণ বৃদ্ধির পেছনে জনগণের উদাসীনতাকে দায়ী করেন তিনি। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতা কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 63 জন মারা গেছেন। নতুন রোগী শনাক্ত হয়েছে 7,462। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, 24 ঘন্টায় 43 পুরুষ ও 20 মহিলার মৃত্যু হয়েছে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই নিয়ে মোট মৃত্যু 9,584, মৃত্যুর হার শতকরা 1.42%। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 31,654 জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছে 7,462। শনাক্তের হার 23.57%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6,73,594 আর সুস্থ হয়েছে 3,511। মোট সুস্থ হয়েছে 5,68,541 জন। মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকায়, তারপরের অবস্থান চট্টগ্রামে। লকডাউনে 4 দিন বন্ধ থাকার পর 8 ঘন্টার জন্য খুলেছে মার্কিন মার্কেট এবং শপিং মল। মার্কেটগুলোতে ক্রেতারা আসলেও অভিজাত শপিং মলে ক্রেতার ভিড় কিছুটা কম। স্বাস্থ্যবিধি মানার শর্ত থাকলেও অনেক ক্ষেত্রেই তা উপেক্ষিত। ব্যবসায়ী সমিতি বলছে, স্বাস্থ্য নিয়ম আরও কঠোরভাবে মানতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম।
লকডাউনের পঞ্চম দিন, খুলল মার্কেট, শপিং মলের দোকানপাট। এই চিত্র নিউ মার্কেটের, আসছেন ক্রেতারা। গাউসিয়া মার্কেটের ভিড় কিছুটা বেশি। মার্কেটের কাঠামোর কারণেই শারীরিক দূরত্ব মানা বেশ কঠিন। গায়ে গা ঘেঁষেই মানুষের চলাচল। ক্রেতারা বলছেন বিশেষ প্রয়োজনেই বাইরে বের হওয়া, তবে স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মেনে চলা উচিত বলে মনে করেন তারা। দোকানে যারা কর্তৃপক্ষ তারা যদি একটু ক্লিনিংয়ের ব্যবস্থাটা ভালো করে তাহলে সবার জন্যই এটা বেটার হয়। ইমার্জেন্সি কারণে আসতে হয়, নাহলে আসার প্রশ্নই আসে না। সবাই এখন মাস্ক পরতেছে, দেখতেছে যে নর্মাল আছে, আগের থেকে একটু ভিড়টা কম আছে আর কি। মার্কেট খোলায় খুশি দোকানিরা। তারা বলছেন ঈদের আগে দোকান বন্ধ থাকলে পরিবার নিয়ে কষ্টে থাকতে হবে। আমাদের 4টা পর্যন্ত 5টা পর্যন্ত দিচ্ছে, এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ। এখন যদি দোকান বন্ধ থাকে আমরা তো টাকাটা পাবো না, আমাদের এই টাকা দিয়ে আমাদের সংসার চলে। ঈদ পর্যন্ত যেন মার্কেটটা খোলা থাকে, স্বাস্থ্যবিধি মেনে যেন আমরা সুন্দর মতো দোকানদারি করতে পারি। তবে দোকান খুলে রাখার সময়সূচি পরিবর্তন চান তারা। পরবর্তীতে আবার চিন্তা ভাবনা করে যদি বাড়ানো হয় তাহলে আমাদের আরো ভালো হবে। গভর্নমেন্ট রুল যেটা করছে এর বিরুদ্ধে কেউ তো যেতে পারবে না, ঠিক না? তো একটু বাড়াইলে ভালো হয়। এদিকে অভিজাত শপিং মলগুলোর চিত্র কিছুটা ভিন্ন। ক্রেতার উপস্থিতি খুব একটা নেই। স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কিছুটা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা মহানগর দক্ষিণ ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, স্বাস্থ্যবিধি যাতে উপেক্ষিত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বল্প পরিমাণের কর্মচারী দিয়ে আমরা ব্যবসা পরিচালনা করব এবং স্বাস্থ্যবিধির পুরোপুরি মেনেই আমরা দোকানপাট খুলব। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 এপ্রিল পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দোকান খোলা রাখা হবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, কোয়ারেন্টাইনে যেতে যাত্রীদের অনীহা একেবারে শুরু থেকেই। সরকারের নির্দেশনার কথা জানানোর পর যাত্রীরা এমনকি তাদের স্বজনরাও বিক্ষোভ করেন। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউ, সারা দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি। দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপ সহ বেশ কিছু দেশের সঙ্গে আকাশ যোগাযোগ বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। একই সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন। তবে কোয়ারেন্টাইনে পাঠাতেই যত বিপত্তি। নানা অজুহাতে কোয়ারেন্টাইনে যেতে অনীহা তাদের। এ নিয়ে বিমানবন্দর কর্মীদের সঙ্গে মাঝে মধ্যেই বাক বিতণ্ডাও শুরু করেন যাত্রীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান বলেন, করোনা শুরু থেকেই কোয়ারেন্টাইনে যেতে যাত্রীদের আপত্তি। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোরভাবে সরকারি নির্দেশনা মেনে চলার কথা জানান তিনি। টাইলস ভেঙে ফেলে, অনেক সময় গ্লাস ভেঙে ফেলে, হেলথ কাউন্টারগুলোকে তারা একদম সমূল উৎপাদন করতে চায়, অন্যান্য স্থাপনাও তারা ভেঙে ফেলতে চায় আর কি। তো অনেক চাপের মধ্যে আসলে আমরা থাকি এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের যাত্রীদের নিয়ে। অনেকে আবার অনেক উস্কানিমূলক কথাবার্তা বলে। আসলে অ্যাজ এ হোল এগুলি কন্ট্রোল করা আমাদের জন্য ফিজিক্যালি, কেউ যদি এসে না দেখে আসলে চিন্তাও করতে পারবে না যে তারা কি করে এয়ারপোর্টের ভিতরে। বিমানবন্দর পরিচালক মনে করেন, যাত্রীরা রাষ্ট্রের সিদ্ধান্ত মানলে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে। তারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে যে আমরা আসছি, আমরা কেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাব? আমরা তো সার্টিফিকেট নিয়ে আসছি, বা আমরা তো অনেক কষ্ট করে আসছি, আমরা এখন বাড়ি যাব, আমাদের এই নাই সেই নাই। তারপর বিমানবন্দরে একটু সময় হলেই তারা বিভিন্ন কিছু দাবি করে, আমাদের খাবার পানি দেন, আমাদের খাবার নাই। সংক্রমণ রোধে বিমানবন্দর কর্তৃপক্ষ সরকারের সকল নির্দেশনা বাস্তবায়ন করবে বলেই জানান এই পরিচালক। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার, বিশ্বকে ঠেলে দিয়েছে নতুন চ্যালেঞ্জের মুখে। একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দায় কেবল বাংলাদেশের নয়, বিশ্ব সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আর একা কোনো রাষ্ট্রের পক্ষে করোনা মহামারী ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করাও সম্ভব নয় বলে জানান এই মার্কিন বিশেষ দূত। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিকে অস্বীকার করেছিল ট্রাম্প প্রশাসন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দেশটি ফিরে আসে প্যারিস চুক্তিতে। এরপর অভিঘাত মোকাবেলায় কৌশল নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের উদ্যোগ নেয় বাইডেন প্রশাসন।
সেই ধারাবাহিকতায় 22 ও 23 এপ্রিল 40টি দেশের শীর্ষ নেতৃত্বের ভার্চুয়াল অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে শীর্ষ সম্মেলন। এ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকা এলেন জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। রাষ্ট্রীয় অতিথি ভবনে হয় দ্বিপক্ষীয় বৈঠক। পরে জন কেরি জানান, কার্বন নিঃসরণ শূন্যে নামাতে সংশ্লিষ্ট সব উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে বাইডেন প্রশাসন। Damages from fires, floods, droughts, from ice melting and sea level rising, from food production interrupted, from the ability of people to live where they live. Migration is already happening because of climate change. No one country can solve the problem of the climate crisis. We're delighted that Bangladesh will take part in President Biden's summit, but equally importantly, in order to bring technology, research, development, and finance to the table. মিয়ানমার রোহিঙ্গা সংকট সৃষ্টি করে বিশ্ব রাজনীতি ও প্রকৃতির ক্ষতি সাধন করেছে উল্লেখ করে জন কেরি বলেন, এ সমস্যা পুরো বিশ্বকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করে দিয়েছে। To try to restore democracy to Myanmar, and in the doing of that, to try to be able to help relieve the pressure and the challenges that the Rohingya present. The global community needs to help step up. This is not a responsibility for Bangladesh alone. বিশ্বের সকল মানুষের কাছে ভ্যাকসিন সহজলভ্য করতে বাইডেন প্রশাসনের নেওয়া পরিকল্পনার কথা জানান জন কেরি। Our economies, our lives, our the whole all the agenda that we have to work on will be advanced significantly if we can do this together. It's a pandemic. It reaches across all borders. We're going to have to beat COVID altogether. এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জন কেরি। লিডার্স সামিটের আমন্ত্রণপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমার পরিস্থিতি। মিয়ানমারে এবার সেনা শাসকদের সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন 18টি দেশের রাষ্ট্রদূতরা। যৌথ বিবৃতিতে হতাহতের ঘটনায় নিন্দা জানান তারা। এদিকে শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে আরও 4 বিক্ষোভকারী। দেশব্যাপী গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে আরও জোরালো হলেও ভিন্ন দাবি করছে জান্তা সরকার। উল্টো সহিংসতার দায় চাপাচ্ছে গণতন্ত্রপন্থীদের উপর। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভ আরও জোরালো করছে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো। ইয়াঙ্গুনের রাজপথে এক ব্যানারে শান, কারেন, কাচিন, চীন ও রাখাইন 5টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর তরুণরা। সেনাশাসকদের হঠাৎই এই সম্মিলিত প্রয়াস। রাস্তায় নেমেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা। সেনা শাসনের বিরোধিতা করায় সম্প্রতি চাকরি হারান 16 কর্মী। তারই ক্ষোভ রূপ নিয়েছে আন্দোলনে। দেশব্যাপী এসব বিক্ষোভ দমনে থেমে নেই নিরাপত্তা বাহিনীর সহিংসতা। নতুন করে নিহত হয়েছে আরও 4 জন। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ 18টি দেশের রাষ্ট্রদূতরা। যৌথ বিবৃতিতে সূচি সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা। জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কালো তালিকাভুক্ত করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জেমস এন্টারপ্রাইজকে। এরপরও সপক্ষে সাফাই জান্তা সরকারের। প্রেস ব্রিফিংয়ে হতাহতের জন্য উল্টো সূচির নেতৃত্বাধীন এনএলডি নেতাকর্মীদের দায়ী করেছেন মুখপাত্র জ মিন্তুন। বিদেশি অর্থ সহযোগিতায় বিক্ষোভ চলছে বলে অভিযোগ তার। অন্যদিকে লন্ডনে মিয়ানমার দূতাবাসে জান্তা প্রতিনিধিকে মেনে নিলেও বিতাড়িত রাষ্ট্রদূত কিও জ মিনকে সাময়িক আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য সরকার। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো ও সাধারণ নির্বাচন পেছানোর ইঙ্গিত দেন জান্তা সরকারের মুখপাত্র। বিশ্লেষকরাও বলছেন, খুব শিগগিরই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই জান্তা সরকারের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের তাণ্ডব, থানায় হামলা মামলায় গ্রেফতার 4। 21 বইমেলায় বিদায় সুর, করোনায় বেচাকেনা না জমলেও পাঠক দর্শনার্থীদের আনাগোনায় সন্তুষ্ট প্রকাশকরা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত কর্মীদের ভাঙচুর, তাণ্ডব এবং সহিংসতার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গত 26, 27 ও 28 মার্চ হাটহাজারীতে এই সহিংসতার ঘটনা ঘটে। এতে নিহত হয় 4 জন। এ সময় হেফাজত কর্মীরা হাটহাজারী থানা, স্থানীয় ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের উপর আক্রমণ, স্থানীয় ডাক বাংলো ভাঙচুর করে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকশো জনকে আসামি করে গেল 30 মার্চ পুলিশ 6টি মামলা করে। গ্রেফতার হওয়াদের হাটহাজারী থানা ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা সহ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না। এদেশের মুসলমানরা কোনো অপশক্তি বা ধর্ম ব্যবসায়ীদের কাছে তাদের ধর্মবিশ্বাস ইজারা দেয়নি। তাদের থলের বিড়াল ইতিমধ্যে বের হতে শুরু হয়েছে। দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপপ্রয়াস জনগণকে সাথে নিয়ে সরকার কঠোর হস্তে দমন করবে। 14 এপ্রিল সর্বাত্মক লকডাউনের আগে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, কঠোর লকডাউনে খেটে খাওয়া সাধারণ মানুষের কি অবস্থা হবে সে বিষয়ে ধারণা দিতে হবে সরকারকে। এ সময় করোনা মোকাবেলায় সর্বদলীয় কমিটি গঠনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ইঙ্গিত করে মির্জা ফখরুল বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার না করে করোনা মোকাবেলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেছেন যে 14 তারিখ থেকে নাকি সর্বাত্মক লকডাউন করা হবে। আমরা জানি না এই সর্বাত্মক লকডাউনের অর্থটা কি, জনগণ জানে না, এবং তার বিকল্প কি ব্যবস্থা করা হয়েছে সে সম্পর্কেও কিন্তু জনগণ জানে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত কয়েকদিন ধরেই আপনার বিভিন্নভাবে বিএনপিকে জড়িয়ে বিভিন্ন রকম কথা বলছেন। আমরা যেটা মনে করি অযথা একটা বিরোধী দলকে এবং আপনার বিএনপিকে জড়িয়ে এই সমস্ত কথাবার্তা না বলে সেই সময়টুকু আপনারা এখন করোনাকে কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়টাতে নিয়োজিত করেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে জুম্মার নামাজের পর মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষে 12 জন আহত হয়েছে। উপজেলার ছিলামনির বাজারে একটি মসজিদে নামাজ শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মসজিদের কমিটি নিয়ে আগে থেকে বিরোধ চলছিল। জুম্মার নামাজের পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুলা মিয়া, খুশি মিয়া, মিঠু, তোতা ও খোকাসহ অন্তত 12 মুসল্লি আহত হয়। তাদের কয়েকজনকে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় আরেকটা গ্রুপ, তারা আরেকটা কমিটি তৈরি করে, তারা ওই মুয়াজ্জিনকে জিজ্ঞেস করে যে কাকে বলে ছুটিতে গেছে। সে বলে যে আগে যে কমিটি আছে তাদেরকে বলে গেছে। এই দুই কমিটির মধ্যে এটি নিয়েই একটা দ্বন্দ্ব শুরু হয় নামাজের পরে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা। এটা হেফাজতের কোনো বিষয় আছে কি? না, হেফাজত নিয়ে এখানে কোনো আলোচনা নেই, আর হেফাজতের কোনো বিষয় নেই। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বই মেলা প্রতিদিন। বৈশাখ আসার আগে ছুটির বিকেলে পাঠক, লেখক, প্রকাশকদের আড্ডায় জমজমাট অমর 21 গ্রন্থমেলা। বই কিনে প্রিয় লেখকের অটোগ্রাফ নিয়েছেন পাঠকরা। সবার আশা, করোনাকাল কেটে নতুন দিনে আবার জমবে প্রাণের মেলা। মফিউর রহমানের রিপোর্ট। করোনাকালে অমর 21 গ্রন্থমেলা। লকডাউন আর সরকারি ছুটির বিকেলে মেলা প্রাঙ্গণে পাঠকের ভিড়। স্টলে স্টলে জমে লেখকদের আড্ডা। প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে বিভিন্ন স্টলে ভিড় করেন বইপ্রেমীরা। বাবা মায়ের হাত ধরে শিশুরাও আসে মেলায়। আমি কমিক্স কিনবো এবং গল্পের বই কিনবো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। প্রাণের মেলায় স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কেনে পাঠকরা। নিজের জন্য তো বটেই, প্রিয়জনকে উপহার দিতে অনেকেই পছন্দের বই কিনছেন। আহমেদ সফা, আহমেদ শরীফ, হুমায়ুন আজাদ,
I love to read them. চেষ্টা করি যে চলচ্চিত্র বিষয়ে যেসব বই আসছে সেই বইগুলো কালেক্ট করি। বইমেলায় এসে নিজের পছন্দের বইগুলো কিনি, উপহার দেওয়ার জন্য কিছু বই কেনা হয়। বিদায়ের সুর বাজছে প্রাণের মেলায়। লেখকের আশা শিগগিরই কাটবে করোনা দুঃসময়। 1 বছর অপেক্ষায় আবারও মিলবে লেখক পাঠক। মেলা আমার কাছে সবসময় ভালো লাগে, যেহেতু আমি সবসময় লেখালেখিতে থাকি। বঙ্গবন্ধুকে নিয়ে আমার অনেক দিনের পরিশ্রম যে কিছু ভালো প্রবন্ধ একত্র করে যেন একটা বই বের হয়, এবং সেটা হচ্ছে ইতিহাসের অমৃত সন্তান। এই বছর লাভ না হলেও মেলা হওয়ায় সন্তুষ্টি আছে প্রকাশকদের। শেষ শুক্রবার সেখানে হচ্ছে মানুষজনের মোটামুটি যদিও আনাগোনা দেখা যাচ্ছে, কিন্তু বেচা বিক্রি হচ্ছে আপনার এত আশাব্যঞ্জক না। গত শুক্রবারের থেকেও আজকে বই বিক্রি হচ্ছে ভালো এবং পাঠকও আসছে অনেক। আমরা আশা করব যে ভবিষ্যতে করোনা কাল কেটে যাবে, আবার সুদিন আসবে। এদিন মেলায় আসে নতুন 88টি বই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। শহর জুড়ে ছড়ানো ছিটানো ময়লা ফেলা হয় মহাসড়কের ধারে। চলতে ফিরতে এসে আবর্জনায় গন্ধ ছড়াচ্ছে মহল্লার এ প্রান্ত থেকে সে প্রান্তে। বলছিলাম দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুরের কথা। বাকিটা শুনুন অখিল পোদ্দারের কাছে, সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি অপূর্ব রায়। টঙ্গী থেকে জয়দেবপুর হয়ে কালিয়াকৈর পর্যন্ত প্রায় ৩৮ লাখ মানুষের বাস। দেশের অন্যতম বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা ফেলতে রয়েছে মাত্র একটি ল্যান্ডফিল, যার পুরোটাই অপরিকল্পিত। দুর্গন্ধ সহ্য করে এই জায়গাতে চলতে আমাদের প্রতিনিয়ত সমস্যা হয়। ময়লার দুর্গন্ধের কারণে কোনো গাড়ি এখানে প্লেস করে না। পচা এই আবর্জনার থেকেই তো এই মশাগুলো তৈরি হচ্ছে। দুর্গন্ধে বমি আসতেছে, প্রচন্ড খারাপ লাগতেছে। শিল্প এলাকার বর্জ্য, আবাসিকের আবর্জনা প্রতিনিয়ত ফেলা হচ্ছে খোলা জায়গায়। দুর্গন্ধে টিকতে না পেরে এলাকাও ছাড়ছেন অনেকেই। ছড়াচ্ছে রোগ জীবাণু, আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। ভিতরে যে কাঁচা রাস্তাগুলো আছে, এই মাঝে মাঝে ময়লা এই থুপের মাধ্যমে আমরা মনে করেন মশা মাছি ছেলে মেয়েদের নিয়ে চলা খুব কষ্ট। যখন মেঘ বৃষ্টি পড়ে তখন এগুলো ময়লা মনে করেন রাস্তার আশেপাশে আরো এলোমেলো হয়ে থাকে। এটা তো আসলে দীর্ঘদিনের একটি অব্যবস্থাপনা এই জায়গায়। কিন্তু আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের নবাগত মেয়রের বয়স হলো মাত্র 2.5 বছর। সিটি কর্পোরেশন বলছে এ সমস্যা বেশি দিন থাকবে না। সিটি কর্পোরেশনের ব্যক্তিগতভাবে কোনো জায়গা না থাকার কারণে রাস্তাঘাটে এগুলো ফেলে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা একটি প্রজেক্ট দিয়েছি, যেটা 100 বিঘা জায়গা এবং পরবর্তীতে এটা 3000 টন প্রতিদিন যেন জিরো করতে পারে, সেই ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে 35 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে দেওয়ার জন্য প্রস্তাব করেছি। দুর্গন্ধমুক্ত গাজীপুর সিটি গড়ার প্রত্যয় ব্যক্ত করলেও জনপ্রতিনিধিরা বেমালুম ভুলে গেছেন ভোটের প্রতিশ্রুতি। এসব নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনগণ। আমাদের জোরালো দাবি থাকবে যত দ্রুত সম্ভব এই বর্জ্য আবর্জনাগুলোকে সরিয়ে আমাদেরকে সুন্দর স্বাভাবিক জীবন খুব দ্রুত ফিরিয়ে দেয়। গাজীপুর সিটি কর্পোরেশনের যত ময়লা তার সবটুকুই ঢেলে রাখা হয় মহাসড়কের ধারে, যে কারণে নানান রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে লকডাউনে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক, দাম স্থিতিশীল, গুজবে কান না দেওয়ার পরামর্শ। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই। আবারও রাত 11টার 21 সংবাদে। লকডাউন চললেও বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। প্রায় সব পণ্যের দামও আগের মতোই। তবে গুজবের কারণে বেশি বেশি কিনে যাতে বাজারে সংকট সৃষ্টি না হয় সেজন্য সচেতন হতে হবে বলেই মনে করেন ক্রেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। এমনিতেই লকডাউন, তার উপর ছুটির দিনের বাজার। তবে বাজারে এর কোনো প্রভাব নেই। পণ্য পরিবহন স্বাভাবিক থাকায় সরবরাহও ভালো। বাজার ভরা গ্রীষ্মকালীন শাকসবজি, দামও আগের মতোই। আগে আমরা পটল বেচছি 30, 35, 40, এখন তো 40-এ আছে। তারপর সিম বেচতেছি 30,
দেশি শসা 30 টাকা। সব আগের মতোই চলতেছে, আগের মতো চলতেছে, মাল পাওয়া যায়, ঠিক মতো পাওয়া যায়। ক্রেতারা বলছেন করোনার পাশাপাশি কোনো গুজবে কান দিয়ে বাজারে যাতে কেউ হুমড়ি খেয়ে না পড়ে সে ব্যাপারে সবারই সচেতন হওয়া জরুরি। একদম আতঙ্ক নেই, পণ্যের সরবরাহ যথেষ্ট পরিমাণে আছে, কোনো সরবরাহ ঘাটতি নেই, প্রত্যেকটা জিনিসই পাওয়া যাচ্ছে। দাম যে খুব একটা বেশি তা না, স্বাভাবিক। প্রতিটা ব্যক্তি নিজ থেকে নিজ সচেতন না হয় তাহলে আপনার আমি তো সচেতন করতে পারবো না। সয়াবিন তেল ও চিনি আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে, বাকি সব মুদি পণ্যের দামে হেরফের নেই। চাল ডাল সব কিছু মোটামুটি আগের দামে আছে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ছোলা, মুসুর ডাল, সয়াবিন তেল সব কিছু আছে, চিনিও আছে। মোটামুটি গত সপ্তাহে যে দাম এই দামের ভিতরে এখনো আছে সব কিছু। মাছের বাজারেও সরবরাহ বেশ ভালো, দামও কিছুটা কম। বড় বড় মাছ 3 কেজি 3.5 কেজি ওজনের মাছ 230, আগে আছে লকডাউন আগে বেশি 260 70। সব ধরনের মাংস আগের দরে বিক্রি হলেও কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। জাপানের বিশ্ববিখ্যাত টয়োটা কোম্পানি তাদের সেডান কার প্রিমিও ও এলিয়ন ব্র্যান্ডের উৎপাদন বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের রাস্তায় বেশ জনপ্রিয় ছিল, গত মার্চ থেকে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এই দুটি কার। বাংলাদেশের আমদানিকারক ও জাপানের রপ্তানিকারকদের সাথে কথা বলে বিশেষ রিপোর্ট করছেন রফিকুল বাহার, ক্যামেরায় ছিলেন ইফরাজ নওর। প্রতি বছর জাপান থেকে চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে গড়ে 20 থেকে 22,000 রিকন্ডিশন গাড়ি আমদানি হতো। এর মধ্যে অন্তত 5,000 কার প্রিমিও ও এলিয়ন ব্র্যান্ডের, অর্থাৎ মোট আমদানির 4 ভাগের 1 ভাগই হলো জাপানি এ দুটি কার। জাপানের উন্নত প্রযুক্তির পরিবেশ বান্ধব ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়িগুলি যাতে বাংলাদেশের জনগণ সুলমূল্যে পেতে পারে, বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে বছরের ডিসেম্বর মাসে গাড়ি দুটির সর্বশেষ অর্ডার নেয় টয়োটা। সেই হিসাবে চলতি বছরের মার্চ মাসে এই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। মূলত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে পরিবেশ বান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি উৎপাদনের দিকে ঝুঁকে যাওয়ায় নতুন এই সিদ্ধান্ত জাপানি গাড়ি কোম্পানিটির। বাংলাদেশের আবহাওয়া এবং সিএনজি করে গ্যাস চালিত গ্যাসের এর মধ্যে কোনো গাড়িতে কোনো ডিস্টার্ব হয়নি, অন্য গাড়িতে কিন্তু ডিস্টার্ব হয়। এলিয়ন প্রিমিয়াম তো একমাত্র তেলের গাড়িতে যখন গ্যাস করা হয় তখন এটা নিয়ে খুব একটা ডিস্টার্ব হয়নি, সেই জন্য এটা আমরা মনে করি সবচেয়ে নিরাপদ গাড়ি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এতদিন। বহুল ব্যবহৃত ও জনপ্রিয় এই কার দুটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে চাহিদা ও যোগানের সংকট তৈরির আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে আগামী বাজেটে রিকন্ডিশন গাড়ির বাজার ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের নীতি সহায়তা দরকার বলে মনে করেন ব্যবসায়ীরা। হাইব্রিড এবং আমরা ইলেকট্রিক গাড়িকে স্বাগত জানাতে চাই, তার জন্য আমাদের একটা পলিসি সুবিধা দরকার খুব শীঘ্রই আগামী বাজেটে। দেখতে সুন্দর, টেকসই, সহনীয় দাম ও রিসেল ভ্যালু বেশি বলেই প্রায় 2 দশক বাংলাদেশি ক্রেতাদের পছন্দের তালিকায় এককভাবে শীর্ষে ছিল এই দুটি ব্র্যান্ডের কার। মানভেদে প্রতিটি গাড়ির দাম 25 থেকে 35 লাখ টাকা পর্যন্ত। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক খবর। চিরবিদায় নিয়েছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অফ এডিনবার্গ প্রিন্স ফিলিপ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 99 বছর। বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় শুক্রবার সকালে রানীর অফিসিয়াল আবাস উইন্ডসোর ক্যাসেলে মারা যান তিনি। হৃদরোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। গেল 16 ফেব্রুয়ারি কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয় ফিলিপকে। 1 মাসের চিকিৎসা শেষে মার্চে বাকিংহামে ফেরেন তিনি। 1921 সালে গ্রিক আইল্যান্ড অফ কোরফুরে জন্ম তার। 1947 সালে এলিজাবেথকে বিয়ে করেন। এর 5 বছর পর ব্রিটিশ সিংহাসনে বসেন রানী। এরপর দীর্ঘ যাত্রা শেষে 2017 সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেন ফিলিপ। যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ডিউক ছিলেন তিনি। অংশ নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেও। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ বিশ্ব নেতারা।
ভ্যাকসিন কার্যক্রমের মাঝে যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির অবনতি ঘটবে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির ইউরোপ ভিত্তিক সিনিয়র জরুরি স্বাস্থ্য কর্মকর্তা ক্যাথরিন স্মলউপ জানান, ভ্যাকসিন নিয়ে আতঙ্কের কারণে বড় ঝুঁকিতে রয়েছেন যুক্তরাজ্যবাসী। এদিকে নেদারল্যান্ডস এবং ফিলিপাইনে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার সীমিত করা হয়েছে। এদিকে রাশিয়া স্পুটনিক ভ্যাকসিন আমদানি বাড়াচ্ছে ইরান। ফ্রান্সের বিভিন্ন শহরে জারি করা হয়েছে লকডাউন। বিশ্বে এই পর্যন্ত 13,45,00,000-এর বেশি আক্রান্ত নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 29,14,000। আবার নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 21 সদস্যের টেস্ট দল ঘোষণা, সাকিবের পরিবর্তে শুভাগত হোম। নারী কাবাডি শিরোপা বাংলাদেশ আনসারের, হকিতে ব্রোঞ্জ জিতল কিশোরগঞ্জের মেয়েরা। আবারও রাত 11টার 21 সংবাদে। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি শোকতে ভেসে উঠেছে নীল তিমির মরদেহ। দুপুরে তিমিটি ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা। জোয়ারের পানি নেমে যাওয়ার পর পূর্ণ ভাটায় সাগরের বালুতটে তিমির মৃতদেহ সম্পূর্ণ দৃশ্যমান হয়। মৃতদেহে পচন ধরায় গন্ধ ছড়াচ্ছে। সাগরের পানিতে ভাসতে ভাসতে দেহের সামনের অংশ বিকৃত হয়ে গেছে। বিশেষজ্ঞরা জানান, 16 থেকে 17 বছর বয়সী তিমিটি 5 থেকে 6 দিন আগে মারা গেছে। 44 ফুট দৈর্ঘ্যের এই তিমিটির ওজন 2.5 টন হবে বলে ধারণা করা হচ্ছে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য জরুরি সেবা ছড়া সব বন্ধ, করোনায় আরও 63 মৃত্যু। 4 দিন বন্ধ থাকার পর খুলছে মার্কেট শপিং মল, অনেক ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। কোয়ারেন্টাইনে যেতে বিদেশ ফেরতদের অনীহা, বেগ পেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দায় বিশ্ব সম্প্রদায়ের, বললেন মার্কিন বিশেষ দূত। করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ। মিয়ানমারের সেনা শাসকদের সহিংসতা বন্ধের আহ্বান 18 দেশের রাষ্ট্রদূতদের, গুলিতে আরও 4 বিক্ষোভকারী নিহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন equushe-tv.com এর ওয়েবসাইটে। যারা ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/equushe24। অনলাইনে পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।